single slit, we have studied double slit, we have studied multiple slit or grating. Now we will study Fraunhofer diffraction through a circular aperture. যেমনটা একটু আগে বলছিলাম তোমাদের যে তোমার এমনি হ্যান্ডেল ক্যামেরা হোক বা তোমার টেলিস্কোপ হোক বা মাইক্রোস্কোপ হোক, এখানে কিন্তু এরকম সার্কুলার অ্যাপারচার থাকে যার মধ্য দিয়ে লাইটটা এই অবজেক্টিভের উপর এসে পড়ে। হ্যাঁ, তো এখানেও একটা ডিফ্রাকশন অবজার্ভ করা যায়। সার্কুলার অ্যাপারচারের মধ্য দিয়ে যখন লাইট ওয়েভ ঢোকে সেখানে একটা ডিফ্রাকশন প্যাটার্ন অবজার্ভ করা যায়। সেই ডিফ্রাকশনটা কেমন হয় এটা নিয়ে আমরা স্টাডি করব। তবে এখানে ম্যাথমেটিক্যালি স্টাডি করতে বলা নেই, থিওরিটিক্যাল স্টাডি বিশেষ কিছু বলা নেই, ম্যাথমেটিক্যাল পার্টটা বাদ দিয়ে করতে বলা আছে আর কি, কোয়ালিটেটিভ ফ্যাশনে জিনিসটাকে স্টাডি করতে বলা আছে। এইটা গত বছর যখন আমি কলেজে পড়াই, তোমাদের সিলেবাসই সিবিসিএস সিলেবাসই এটা ইন্ট্রোডিউসড হয়। গত বছর যখন পড়াই আমি এটা অনেক এফোর্ট দিয়েছিলাম তোমাদেরকে, মানে স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেট করার আর কি, সেটা পেরেও ছিলাম। কিছুই নয়, জাস্ট একটা তোমার সার্কুলার হোল তৈরি করতে হবে। সেই হোলটা কোন একটা রিজিড বডির উপরে তৈরি করলেই ভালো হয়। একটা মানে প্লেট প্লেট এইরকম ধরে মেটাল প্লেটের উপর হলে আরো ভালো হয়, কিন্তু মেটাল প্লেটের উপরে তো চাইলেই হোল করা যায় না। একটা কাগজের উপরেও করতে পারো, সেই কাগজটাকে একটু মোটা হতে হবে আর কি। একটা সেফটি পিন নাও বা একটা পিন নাও, পিন নিয়ে একটা মোটা কাগজের উপর একটা হোল করো। সেই হোলটা যাতে সার্কেল হয়, পারফেক্ট সার্কেল হয়, সেইটা অ্যাসিওর করো। কাগজের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফিকাল্ট, তার কারণ কাগজে তো তোমার ওই ফাইবার গুলো রয়েছে, যখনই হোল করছো তোমার এই ফাইবার গুলো খুব সরু সরু ফাইবার গুলো হয়ে থাকে আর কি। কাজেই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়, কেয়ারফুলি করতে হয়। আর সাদা কাগজ হলে আরেকটা প্রবলেম থাকে, সাদা কাগজের মধ্যে দিয়ে তো লাইটটা বেশ কিছুটা ট্রান্সমিটও করে যায়। সেই জন্য সাদা কাগজ না নিয়ে কালো কাগজ নিও আর কি, বা সাদা কাগজ নিলেও সেটাকে ব্ল্যাক কালার করে দিতে পারো। আমি এটা দেখিয়েছিলাম কলেজে করে গত বছর। তোমরা নিজেরাও চাইলে করতে পারো, খুব ডিফিকাল্ট কিছু নয়। বাড়িতে যদি ব্ল্যাক থাকে, ব্ল্যাক আর্ট পেপার যদি থাকে, সেইটা নিয়েও করে দেখতে পারো, খুব সুন্দরভাবে এটাকে রিয়েলাইজ করা যায়। লেন্স তোমার লাগবে না যদি তুমি একটা লেজার লাইট কে ইউজ করো, তার কারণ লেজার লাইট যেটা সেটা এমনিতেই কলিভেটেড একটা লাইট, এটা প্যারালাল বিম হিসেবেই এমিটেড হয়। এরকম একটা লেজার লাইট দিয়ে যদি একটা এই সার্কুলার হোলকে ইলুমিনেট করো, করার পর একটা স্ক্রিনে অবজার্ভ করো, তাহলে নাইস একটা প্যাটার্ন অবজার্ভ করা যায়। সেই প্যাটার্নটা এখানে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে, এই ছবিটা থেকে বুঝতে পারবে আর কি। এরকম ধরনের একটা সুন্দর প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এখানে যে সেন্ট্রাল স্পটটা দেখতে পাচ্ছ তার ইন্টেন্সিটিটা কি সব থেকে বেশি, তারপর দেখতে পাচ্ছ যে একটা ফেন্ট এ রয়েছে সেন্ট্রাল যে স্পটটা, তারপরে একটা ডার্ক রিং আছে। সেই ডার্ক রিংটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তার কারণ সেন্ট্রাল এটার ইন্টেন্সিটিটা অনেক বেশি। তারপরে সেকেন্ড যে রিংটা সেটা দেখতে পাচ্ছ ব্রাইট রিং, থার্ড ব্রাইট রিং দেখতে পাচ্ছ, ফোর্থ ব্রাইট রিং দেখতে পাচ্ছ। যত হায়ার অর্ডারে যাওয়া হচ্ছে ইন্টেন্সিটিটা তত কমতে থাকছে। এইখানে যে সেন্ট্রাল স্পটটা সেটা বেসিক্যালি তোমার এর রেডিয়াসটা সার্কুলার অ্যাপারচারের রেডিয়াসের সাথে অলমোস্ট সমান। ওকে, যদি ডিফ্রাকশন না হতো তাহলে আমরা কি এক্সপেক্ট করতাম, যে জাস্ট এই শুধু সেন্ট্রাল স্পটটাই পেতাম, বাকি যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা রয়েছে ব্রাইট ডার্ক প্যাটার্নটা রয়েছে এটা এক্সপেক্টেড নয়। বাট বিকজ দেয়ার ইজ ডিফ্রাকশন উই হ্যাভ সাচ এ প্যাটার্ন। হ্যাঁ, এরকম ধরনের সুন্দর একটা ডিফ্রাকশন প্যাটার্ন পাওয়া যায় যখন একটা প্যারালাল বিম সার্কুলার অ্যাপারচারের মধ্যে দিয়ে পাস করে। এটা নিয়ে আমরা স্টাডি করবো আর একটা সিম্পল ম্যাথামেটিক্স, জাস্ট এলিমেন্টারি ওয়েতে বলে দিচ্ছি, ডিটেল ক্যালকুলেশন কিছু করা নেই। ধরো এইটা হচ্ছে তোমার এই সার্কুলার অ্যাপারচারটা। হ্যাঁ, এটা হচ্ছে সার্কুলার অ্যাপারচার, যা রেডিয়াসটা ওডি বা ডায়ামিটারটা হচ্ছে সিডি। পুরো জায়গাটাই ওপেন, এটাই হচ্ছে তোমার স্লিট বলতে পারো। হ্যাঁ, সার্কুলার অ্যাপারচার বা স্লিট, যার ডায়ামিটারটা সিডি বা রেডিয়াসটা হচ্ছে ওডি বা এ। হ্যাঁ, রেডিয়াসটা হচ্ছে এ। ক্লিয়ার? এবার আমরা যখন এই সার্কুলার অ্যাপারচারের জন্য স্ক্রিনের উপর কোন একটা পয়েন্টে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স ক্যালকুলেট করব, তখন এই সার্কুলার অ্যাপারচারের প্রত্যেকটা পয়েন্ট থেকে যে ওয়েভ গুলো আসছে তাদের কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা ওয়েভের কন্ট্রিবিউশন ক্যালকুলেট করতে হবে। যখন আমরা সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিট করছিলাম সেখানে কি করছিলাম, যে একটা রিপ্রেজেন্ট একটা অরিজিন নিয়েছিলাম,
সেই অরিজিনটা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ ডিস্টেন্স এক্স নিয়েছিলাম। সেই এক্স থেকে কতটা ডিস্টারবেন্স প্রডিউসড হয় সেটা ক্যালকুলেট করেছিলাম। এবার সেই এক্স ডিস্টেন্সটার অ্যারাউন্ডে যদি ডিএক্স থিকনেস কনসিডার করা হয় সেখান থেকে কতটা ডিস্টারবেন্স আসবে সেটা দেখেছিলাম। এবার ওই কোয়ান্টিটিটার উপর ইন্টিগ্রেট করেছিলাম। এখানেও অ্যাপ্রোচটা মোটামুটি একই রকম, কিন্তু একটু ডিফিকাল্ট, তার কারণ এইখানে কিন্তু জিনিসটা টু ডাইমেনশনাল। যখন আমরা সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট বা ইভেন মাল্টিপল স্লিট করছিলাম, সেখানে কিন্তু সোর্সটা ডিস্ট্রিবিউটেড ওভার ওয়ান ডাইমেনশন। এখানে কিন্তু সোর্সটা ডিস্ট্রিবিউটেড ওভার টু ডাইমেনশন। একটা সার্কুলার এরিয়ার মধ্যে সোর্সটা ডিস্ট্রিবিউটেড। এটা কিভাবে করা যেতে পারে? আমরা এই ও থেকে এক্স ডিস্টেন্স দূরে এরকম একটা এলিমেন্টকে নিয়েছি, যেটার রেডিয়াসটা হচ্ছে, যেটা লেন্থটা হচ্ছে তোমার এ বি, আর থিকনেসটা হচ্ছে সাম ডিএক্স। ওকে, এইটা কি জাস্ট ঘুরিয়ে দেখানো হয়েছে এই ফিগারে। এখানে এখানে যেটা সিডি দেখতে পাচ্ছ, সেই সিডিটাকে এই দিক বরাবর প্লট করা হয়েছে। এবার খেয়াল করে দেখো পি পয়েন্টটা কোন দিক, পি পয়েন্টটা সিডি লাইনের উপরে রয়েছে, পি পয়েন্টটা সিডি লাইনের উপর রয়েছে, ও পয়েন্টটা সিডি লাইনের উপর রয়েছে। এইখানে বেসিক্যালি এই যে সিওডি, এইটাকেই এখানে দেখানো হয়েছে। ওকে, এখন ছবি থেকে দেখতে পাচ্ছ ও আর পি এদের মধ্যে ডিসটেন্সটা এক্স, ও আর পি এদের মধ্যে ডিসটেন্সটা এক্স। এই জিনিসটা ইলিমিনেটেড হয়েছে বাই প্যারালাল বিম। এখন থিটা ডিরেকশনে ডিফ্রাকশনটা আমরা স্টাডি করতে চাইছি। ও থেকে যেটা এমিট করছে, ও থেকে যে ডিস্টারবেন্সটা প্রডিউসড হচ্ছে, সেটাকে যদি এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে লেখা যায়, তাহলে পি পয়েন্ট থেকে থিটা ডিরেকশনে যে ডিস্টারবেন্সটা প্রপাগেট করছে সেটাকে আমরা এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা দিয়ে লিখতে পারি, যেখানে ডেল্টাটা বেসিক্যালি ফেজ ডিফারেন্স। একদম আগের দিনের মতোই দেখো ডেল্টাটাকে লেখা যায়। ছবিটার দিকে তাকিয়ে দেখো, ডেল্টাটাকে কিভাবে লিখতে পারি? 2 পাই বাই ল্যামডা ইন্টু ও এম। এইটা ভুল লেখা আছে, কেমন? এটা পি এম, পি এন হবে। 2 পাই বাই ল্যামডা ইন্টু পি এন এইটা হবে, এটা ভুল লেখা রয়েছে। এটা বেসিক্যালি ওই বিহসের বইতে যা ছিল সেটা ধরেই করা রয়েছে। এন্টায়ার জিনিসটাই বিকজটাকে ফলো করেই করা রয়েছে। ওই বইটা থেকেই পড়ো, আমি শুধু জিনিসটাকে একটু বুঝিয়ে দিচ্ছি আর কি। এটা কারেকশন করে নিও, এটা ওএম হওয়া উচিত নয়, দ্যাট শুড বি পিএন। ক্লিয়ার? পিএনটা আমরা দেখিয়েছিলাম, পিএনটাকে কত লেখা যায়? পিএনটাকে লেখা যায় এক্স ইন্টু সাইন থিটা। ডেল্টা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সাইন থিটা। এটাই হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন দি ওয়েভস এমিটিং ফ্রম পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দি ওয়েভ এমিটিং ফ্রম দি পয়েন্ট ও। ক্লিয়ার? এখন ওই আগের দিনের মতো কনসেপ্টটাকে অ্যাপ্লাই করো, যে পি পয়েন্ট থেকে যেটা এমিট করছে সেটাকে কিভাবে লেখা যায়? এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ডেল্টা, এরকম ভাবে লেখা যায়। তাহলে এই এরিয়াটা থেকে, এই এরিয়াটা থেকে যে ডিস্টারবেন্স গুলো এমিট করছে, এই এরিয়াটা থেকে যে ডিস্টারবেন্স গুলো এমিট করছে সেইটাকে কিভাবে লিখতে পারি? সেইটাকে লিখতে পারি অ্যাজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার আই ওমেগা টি ইনটু দিস এরিয়া। এই এরিয়াটার সাথে প্রপোর্শনাল। এরিয়াটা যত বড় হবে ন্যাচারালি ডিস্টারবেন্সটা তত বেশি হবে। এই এরিয়াটা কিসের সাথে সমান খেয়াল করে দেখো। এইটা তুমি ধরতে পারো টু এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন একটা রেক্ট্যাঙ্গেল যার লেন্থটা এবি আর থিকনেসটা হচ্ছে ডিএক্স। তাহলে এর এরিয়াটা কত? এবি ইন্টু ডিএক্স। থিকনেসটা, এরিয়াটা হচ্ছে এবি ইন্টু ডিএক্স। আবার এবিটা সমান কত? টোয়াইস পিএ, 2 ইন্টু পিএ ইন্টু ডিএক্স। আবার পিএ ভ্যালুটা, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, পিএ ভ্যালুটা কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখেছি এজ 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। হ্যাঁ, এই এলিমেন্টারি এরিয়াটা থেকে যে ডিস্টারবেন্সটা এমিট করছে সেটাকে এরকম ভাবে লেখা যায়। এবার বাকি কাজটা খুব সিম্পল। টোটাল ডিস্টারবেন্সটা কত হবে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই কোয়ান্টিটিটাকে ইন্টিগ্রেট করতে হবে বিটুইন দ্য লিমিট মাইনাস এ টু প্লাস এ। এক্স এর লিমিট কি মাইনাস এ থেকে প্লাস এ, এর মধ্যে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে ডেল্টার ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করা ইজ নট এ ম্যাটার অফ জোক। আগে আমরা যেমন ভাবে করছিলাম এত সহজে এইটাকে ইন্টিগ্রেট করা সম্ভব নয়, খুব ডিফিকাল্ট একটা ইন্টিগ্রাল। ইনফ্যাক্ট এটাকে একটা স্ট্যান্ডার্ড এর টার্মে নিয়ে আসা হয় আর কি, স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্যাল ফাংশনের টার্মে নিয়ে আসা হয়। বাট আমি এখানে শুধুমাত্র আইডিয়াটাকে দিচ্ছি আর কি, যে কিভাবে এটা ক্যালকুলেট করা যেতে পারে। থিওরিটা তোমাদের এমনিতে দরকারও নেই আর কি। তাহলে ইন্টেন্সিটিটা কত হবে? ইন্টেন্সিটিটা সিম্পলি ওয়াই ইন্টু ওয়াই স্টার। ইন্টেন্সিটিটা হবে ওয়াই ইন্টু ওয়াই স্টার। এটা ক্যালকুলেট করে দেখানো যায় যে এটা I0 টু J1M বাই এম, এই এন্টায়ার জিনিসটা স্কোয়ার।
এখানে G1m একটা সিম্বল, এই সিম্বলটা স্ট্যান্ডস ফর বেসেল ফাংশন অফ ফার্স্ট অর্ডার, যেটার সাথে তোমরা আদৌ ইন্ট্রোডিউস নও। J1m is known as Bessel function of first order, এইটার সাথে তোমরা এখনো ইন্ট্রোডিউসড নও, তোমরা পরের সেমিস্টারে বেসেল ফাংশনটা নিয়ে ইন্ট্রোডিউসড হবে আর কি। সেই জন্য এখানে ম্যাথমেটিক্যাল পার্টটাকে এক্সক্লুড করতে বলা আছে। m কোয়ান্টিটিটা কি, m is equal to 2 pi by lambda into a sin theta, 2 pi by lambda into a sin theta, এটাকে m দিয়ে অ্যাব্রিভিয়েট করা আছে। ওকে, তো এটাই হচ্ছে তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন in the diffraction pattern for a circular aperture. ওকে স্যার, হ্যাঁ বলো। স্যার I0 টা কি রিপ্রেজেন্ট করছে? I0 টা বেসিক্যালি ম্যাক্সিমাম, এই যে আমরা যখন সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, মাল্টিপল স্লিট করছিলাম, সেখানে কি একটা কোয়ান্টিটি ছিল না যে তোমার, যেটা বেসিক্যালি এই ক্যাপিটাল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ক্যাপিটাল স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, যে কনস্ট্যান্ট পার্টটা ছিল সেটাকে আমরা I0 দিয়ে ডিনোট করেছিলাম, সেই CAA মড স্কোয়ার সেটাকে I0 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। এখানে এইটাই আমরা আরো পরে ডিসকাস করব আর কি। I0 টা রিপ্রেজেন্টস দি ইন্টেন্সিটি অফ দি সেন্ট্রাল ডিফ্র্যাকশন, I0 represents the intensity of principal maxima. I0 টা প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটি কে রিপ্রেজেন্ট করে। ওকে, আর স্যার dy টা আরেকবার বলবেন? dy তো বলিনি আমি, এই যে dy ইকুয়ালস টু যে মানে এই যে 2 রুট ওভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই dy কিন্তু কোঅর্ডিনেট y নয়, কেমন কোঅর্ডিনেট y নয়, রাদার dy টা হচ্ছে তোমার ডিস্টারবেন্স, কমপ্লেক্স ডিস্টারবেন্স, ওয়েভ ডিস্টারবেন্সটাকে বোঝানো হচ্ছে। সেই ওয়েভ ডিস্টারবেন্সটা কিউ পয়েন্টে কত, এইটাকে ক্যালকুলেট করা হয়েছে। যখন যখন আমরা সিঙ্গেল স্লিট করছিলাম বা ডাবল স্লিট করছিলাম, সেইখানে তোমার স্লিটটা কি ওয়ান ডাইমেনশনে ছিল, তাই না, ওয়ান ডাইমেনশনে ছিল। সুতরাং স্লিটের যে পার্টটা ইলুমিনেটেড হচ্ছে, সেই ইলুমিনেটেড পার্টের প্রত্যেকটা পয়েন্টে সোর্স আছে ধরে নিয়েছিলাম, তাহলে সেই সোর্স গুলো বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড ইন ওয়ান ডাইমেনশন। এখন এইখানে যখন সার্কুলার অ্যাপারচারের মধ্যে ডিফ্রাকশন দেখছি, এন্টায়ার সার্কুলার অ্যাপারচারটা যখন ইলুমিনেটেড হচ্ছে, সার্কুলার অ্যাপারচারের তাহলে প্রত্যেকটা পয়েন্টেই, সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টই এক একটা সোর্স হিসাবে কাজ করছে, অর্থাৎ সোর্স গুলো বেসিক্যালি একটা সার্কুলার এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউটেড। সেই জন্য আমাকে এখানে কিন্তু এই এরিয়া ধরেই ইন্টিগ্রেশনটাকে করতে হবে আর কি। এবার এই এরিয়াটাকে সিম্পলিফাই করা হয়েছে এরকম ভাবে, আমরা একটা এলিমেন্টারি সেকশন নিয়েছি, সেই এলিমেন্টারি সেকশনটার এরিয়াটা হচ্ছে এবি লেন্থ ইনটু ডিএক্স, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যেমন হয় লেন্থ ইনটু ব্রেথ, এবিটাকে লিখতে পারি আজ 2 ইনটু পিএ। এবার পিএ সমান কত, রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে সেটাই করা হয়েছে আর কি। হ্যাঁ, dy টা প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস ডেল্টা, আর এটা প্রপোর্শনাল টু এরিয়া। আগে আমরা এটা প্রপোর্শনাল টু dx নিয়েছিলাম, লেন্থ নিয়েছিলাম, এখানে এটা প্রপোর্শনাল টু এরিয়া। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে স্যার, ওকে, কন্টিনিউ করি আমি। নেক্সট, এই এরকম ভাবে ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করা যায় আর কি। ইন্টেন্সিটি ক্যালকুলেশনটা তোমাদের দেখার দরকার নেই, হ্যাঁ, সিলেবাসে বলেই দেওয়া রয়েছে আর কি। যাই হোক, এটা একদম ওই বিঘস থেকে ডাইরেক্ট এ করে নেওয়া, বিঘসটাই ফলো করো, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। উই ক্যান ক্যালকুলেট দি পজিশন অফ মিনিমা এন্ড ম্যাক্সিমা, প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটাকে আমরা স্টাডি করতে পারি। এটাকে অ্যানালিটিক্যালি স্টাডি করাটা ইম্পসিবল, তার কারণ আমাদের এই বেসেল ফাংশন সম্পর্কে নলেজ নেই আর কি। হ্যাঁ, ফাংশনটা সম্পর্কে যদি নলেজ না থাকে, হাউ ক্যান ইউ ক্যালকুলেট মিনিমা আর ম্যাক্সিমা? কাজে এটাকে কোয়ালিটেটিভ ফ্যাশনে পড়ানো ছাড়া কোনো উপায় নেই। এটা জাস্ট বিলিভ the information that when m equals to 0, g1m by m becomes indeterminate. এটা খুব ন্যাচারাল, তার কারণ m টা যদি 0 হয় তাহলে এই রেশিওটা ইনডিটারমিনেট হবে। তবে ইন দি লিমিট m টেন্ডস টু 0, g1m by m equals to half, এটা তোমার সেই অনেকটা sin আলফা বাই আলফা এই টার্মটার মতো। খেয়াল করে দেখো, যদি আলফাটা টেন্ডস টু 0 হয় বা আলফাটা 0 হয়, তাহলে sin আলফা বাই আলফা এটা ইনডিটারমিনেট হবে। বাট আলফা টেন্ডস টু 0, sin আলফা বাই আলফা এই লিমিটিং ভ্যালুটা ইকুয়াল টু 1। তো এখানেও এই জিনিসটা এরকম, g1m by m in the limit m tends to 0 equal to half, সেটাই যদি হয় ইন্টেন্সিটির এক্সপ্রেশন এটা বসিয়ে দাও, তো দেখো g1m by m সমান কত, হাফ, তাহলে এটা কত 1, তাহলে i equals to i0, ধরতে পারলে যেটা বলছিলাম, i0 is the maximum intensity। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাম ইলুমিনেশন।
as m tends to 0, theta tends to 0, so the maximum intensity occurs at the geometrical image of the source. ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেটা সেটা এই জিওমেট্রিক্যাল ইমেজ মানে সার্কুলার অ্যাপারচারটা ধরে একদম ডাইরেক্ট যে স্পটটা আমরা পাচ্ছি সেইটাই তোমার বেসিক্যালি ইলুমিনেটেড হচ্ছে, সেইখানে যে ইন্টেন্সিটিটা কি I0 বলা হচ্ছে। অন অ্যাকাউন্ট অফ সিমেট্রি অ্যাবাউট দি সেন্ট্রাল অ্যাক্সিস থ্রু ও, খেয়াল করে দেখো আগে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, এই যে ছবিটা দেখাচ্ছিলাম, এই সার্কেলটা যে প্লেনে রয়েছে, অ্যাপারচারটা যে প্লেনে রয়েছে, এর সাথে পারপেন্ডিকুলার একটা ডিরেকশন, একটা পারপেন্ডিকুলার লাইন দ্যাট পাসেস থ্রু দি সেন্টার ও, সেই পয়েন্টের অ্যাবাউটে একটা সিমেট্রি রয়েছে, সেই পয়েন্টের অ্যাবাউটে সিমেট্রি রয়েছে, সেটাই বলা হচ্ছে যে there is a symmetry about the central axis through O. Thus, the principal maxima is a central bright disk. তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমাটা কিন্তু সার্কুলার হবে। হ্যাঁ, সেন্ট্রাল যে ম্যাক্সিমাটার কথা বলছি সেটা একটা সার্কেল হবে, এটাকে বলা হয় এরিস ডিস্ক। হ্যাঁ, এটাকে এরিস ডিস্ক বলা হয়। একদম প্রথম স্লাইডটাতে আমি যে ছবিটা দেখালাম, যেটা সবথেকে তোমাদের করছিল, দৃষ্টি আকর্ষণ করছিল, যে স্পটটা, সেন্ট্রাল স্পটটা, সেটা কি বেসিক্যালি এরিস ডিস্ক বলা হয়। হ্যাঁ, এর ইন্টেন্সিটিটা তাহলে প্রপোর্শনাল টু এরিয়া পাই স্কয়ার। আমরা যদি ম্যাথমেটিক্সটা করতাম তাহলে দেখতাম যে I0 টা ইজ প্রপোর্শনাল টু পাই ইনটু স্কয়ার। এখানে আর একটা ছবি দেয়া রয়েছে, দেখো এইটা দেখতে পাচ্ছ, দিস ইজ দি সেন্ট্রাল স্পট। হ্যাঁ, এইটা কি বেসিক্যালি এরিস ডিস্ক বলা হয়, এখানে এটা তোমার মার্কও করা রয়েছে। সেন্ট্রাল স্পটটাকে এরিস ডিস্ক বলা হয়, যার ইন্টেন্সিটিটা বেসিক্যালি সার্কুলার অ্যাপারচারটার এরিয়ার সাথে প্রপোর্শনাল। নেক্সট সেকেন্ডারি মিনিমা। সেকেন্ডারি মিনিমা মানে ওই মিনিমাই আর কি, সেকেন্ডারি বলার এখানে দরকারই নেই। মিনিমা, মিনিমা গুলো আমরা ক্যালকুলেট করতে পারি। মিনিমা বলতে কি বোঝায়? ইন্টেন্সিটিটা 0। ইন্টেন্সিটি 0 হতে গেলে আগের স্লাইডে দেখো, ইন্টেন্সিটি যদি 0 হতে হয় তাহলে আইটাকে 0 হতে হবে। আই 0 হওয়ার অর্থ হচ্ছে J1M টা 0। হ্যাঁ, তাহলে মিনিমা করেসপন্ডস টু J1M ইকুয়ালস টু 0 বাট M নট ইকুয়ালস টু 0। M টা যদি 0 হয়ে যায়, J1M 0 এর পাশাপাশি M টা যদি 0 হয়ে যায়, তাহলে তো আমরা এই এরিস ডিস্কটা পাবো, সেন্ট্রাল প্যাটার্নটা পাবো, সেটা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে মিনিমা করেসপন্ডস টু J1M ইকুয়ালস টু 0। এবার প্রশ্নটা হচ্ছে এই বেসেল ফাংশন, ফার্স্ট অর্ডার বেসেল ফাংশনটা কোথায় কোথায় 0 হয়, এটা আমাদের জানা নেই, আমাদের এটা ধরে নিতে হবে। আই মিন যে ডেটাটা আছে সেটাকে বিলিভ করতে হবে। ফার্স্ট 0 মানে বেসেল ফাংশনের যে ফার্স্ট 0টা সেটা পাওয়া যায় at 1.22 পাই, সেকেন্ড 0টা পাওয়া যায় 2.2335, থার্ড 0টা পাওয়া যায় 3.238 পাই, হ্যাঁ, এন্ড সো অন। তো ফার্স্ট যে 0টা J1M ইকুয়ালস টু 0, এটা হয় যদি M টা 1.22 পাই হয়। M টা আমরা দেখিয়ে এসেছি 2 পাই বাই ল্যামডা ইনটু a sin থিটা, এটাকে বসিয়ে দাও, দিয়ে লেখো 2a sin থিটা ইকুয়ালস টু 1.22 ল্যামডা, বা sin থিটা ইকুয়ালস টু 1.22 ল্যামডা বাই d, যেখানে d টা 2 ইনটু a এর সাথে সমান, বেসিক্যালি ডায়ামিটার অফ দি স্লিট, এইটার সাথে সমান। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ দিস ইজ দি কন্ডিশন ফর ফার্স্ট মিনিমা। হ্যাঁ, এটা ফার্স্ট মিনিমা কন্ডিশন। ক্লিয়ার? 1.22 ল্যামডা বাই ডি। একই রকম ভাবে সেকেন্ড মিনিমা, থার্ড মিনিমা, তার কন্ডিশন গুলোকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। ফার্স্ট মিনিমাটা এই যে এখানে সার্কুলার রিং, প্রথম যে ডার্ক রিংটা দেখতে পাচ্ছ, এই ডার্ক রিংটা যে অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করছে সেইটাকে ইকুয়েশন দিয়ে দেওয়া যায়। সেকেন্ড যে ডার্ক রিংটা দেখতে পাচ্ছ, সেইটা যদি থিটা প্রাইম অ্যাঙ্গেলে অ্যাপিয়ার করে, সেইটাকে এই ইকুয়েশনটা দিয়ে লেখা যায়, sin থিটা প্রাইম ইকুয়ালস টু 2.233 ল্যামডা বাই ডি এন্ড সো অন। ওকে, এখানে আরেকটা জিনিস অ্যাডিশনালি বলা রয়েছে। ন্যাচারালি তোমার এখানে ল্যামডাটা তো খুব ছোট, কাজে থিটা ভ্যালুটা ভেরি স্মল, থিটাটা ভেরি স্মল, তাহলে sin থিটা যদি এইটা হয়, থিটাটা ইন রেডিয়ান এই 1.22 ল্যামডা বাই ডি এটার সাথে সমান হবে। ওকে, এখন যদি আমি এই ডিফ্রাকশনটা একটা কনভেক্স লেন্সের ফোকাল প্লেনে দেখি, যার ফোকাল লেন্থটা f, তাহলে রেডিয়াস অফ দি ডার্ক রিং, রেডিয়াস অফ দি ফার্স্ট ডার্ক রিং, সেটাকে কিভাবে লিখতে পারি? f ইনটু থিটা, এটা আমি আগেও এক্সপ্লেন করেছিলাম। f ইনটু থিটা এটা দিয়ে লেখা যায়, এখানে সেটাই করা হয়েছে। f ইনটু থিটা দ্যাট গিভস দ্য রেডিয়াস অফ ফার্স্ট ডার্ক রিং। ওকে, নেক্সট সেকেন্ডারি ম্যাক্সিমা। সেকেন্ডারি ম্যাক্সিমাটা যদি বের করতে হয় তাহলে আমাদের ওই বেসেল ফাংশনটার বা ওই ইন্টেন্সিটিটার J1M বাই M এর কোথায় কোথায় ম্যাক্সিমা রয়েছে আরো সেগুলো বের করতে হবে। এটাও ইম্পসিবল, তার কারণ আমরা ফাংশনটার এক্সপ্লিসিট ফর্মটাই জানি না। যদি এটা করা হয় তাহলে দেখা যায় যে M ভ্যালুটা 1.635 বাই
2.679 পাই, এই সমস্ত জায়গাতে ম্যাক্সিমা গুলো আসে আর কি। তাহলে এই যে সেকেন্ড ম্যাক্সিমাটা করেসপন্ডস টু দিস ভ্যালু, থার্ড ম্যাক্সিমাটা করেসপন্ডস টু দিস ভ্যালু। তবে এইগুলোর জন্য যদি আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করি, দেখতে পাবো ইন্টেন্সিটি গুলোর মধ্যে কিন্তু একটা বিশাল চেঞ্জ রয়েছে। ফার্স্ট ইন্টেন্সিটি, সেন্ট্রাল স্পটটার ইন্টেন্সিটি যদি I0 হয়, এখানে পুরো ছবিটাই কিন্তু I0টাকে রিপ্রেজেন্ট করছে, কেমন? I0 হয়, তাহলে এই সেকেন্ড যে ডিফ্র্যাকশনটা, সেকেন্ড ম্যাক্সিমাটা, এর ইন্টেন্সিটিটা হবে I0/56। বুঝতে পারছো কতটা কম? তারপরে যেটা থার্ড রিংটা দেখতে পাচ্ছ, থার্ড ব্রাইট রিংটা, সেটার ইন্টেন্সিটিটা হবে I0/119। সুতরাং ইন্টেন্সিটিটা খুব শার্পলি ফল করে যাচ্ছে। এখানে কিন্তু ছবিটা একদম স্কেল অনুযায়ী দেখানো হয়নি। এটা যদি I0 বলি, এই ইন্টেন্সিটিটা কিন্তু I0/56 হওয়া উচিত ছিল। হ্যাঁ, সুতরাং যত আমরা হায়ার অর্ডারে যাব, ইন্টেন্সিটিটা সাংঘাতিক ভাবে ফল করতে থাকবে। এখানে জিনিসটাকে স্কিমেটিক্যালি বোঝানো রয়েছে, স্কেল অনুযায়ী করা নেই, যেটা বারবার বলছি। ইন্টেন্সিটিটাকে প্লট করা হয়েছে অ্যাজ ফাংশন অফ এম। দেখতে পাচ্ছ m = 0 তে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, যত দূরে যাওয়া হচ্ছে তত ইন্টেন্সিটিটা ফল করছে। সেটাই স্পটটা থেকে বুঝতে পারছি, একদম যে সেন্টার, সেখানে ইন্টেন্সিটি সব থেকে বেশি। যত দূরে যাচ্ছি, এটা এই এরিস ডিস্কটাকেই রিপ্রেজেন্ট করছে, কিন্তু ইন্টেন্সিটিটা শার্পলি ফল করে যাচ্ছে। হ্যাঁ, এই যে জায়গাটা, এইখানটায় কি মিনিমা পেয়েছি, এখানে সেটা দেখানো হয়েছে, এটা মিনিমা অন রাইট। রাইট লেফট বলে কিছু নেই, এটা সার্কুলার প্যাটার্ন। মিনিমাটা কোথায় পাওয়া গেছে? at m = 1.22 পাই। তারপরে পরের যে ভ্যালুটা, সেটা হচ্ছে 1.63 পাই, 65 পাই, এটা হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাটা। তারপরে মিনিমা কন্ডিশন হচ্ছে 2.33 পাই, এন্ড সো অন। হ্যাঁ, এরকম ভাবে আমরা এই সার্কুলার অ্যাপারচারের যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা, সেটাকে স্টাডি করতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে একটু ডিসকাস করে নাও। হ্যাঁ, তারপরে আমরা রিজলভিং পাওয়ারে যাব। যদি প্রশ্ন থাকে একটু ডিসকাস করে নাও, বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি প্রিন্সিপাল ম্যাক্সিমাটা আরেকবার বোঝাবেন? প্রিন্সিপাল ম্যাক্সিমা এইটা, তাই তো? হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাক্সিমা আমরা তো দেখলাম যে ইন্টেন্সিটির এক্সপ্রেশনটাকে এরকম ভাবে লেখা যায়, কেমন? ইন্টেন্সিটির এক্সপ্রেশনটাকে এরকম ভাবে লিখতে পারি। ইন্টেন্সিটি যদি এইটা হয়, তাহলে আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমাটাকে স্টাডি করতে গেলে দেখতে হবে যে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়। এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় যখন m ভ্যালুটা টেন্ডস টু 0। m-টা টেন্ডস টু 0 হলে এই ফাংশনটা ম্যাক্সিমাম হয়। তাহলে m টেন্ডস টু 0 বা m = 0 gives the condition for principal maxima। এবার m এর এক্সপ্রেশনটা কি ছিল? এইটা ছিল, m-টা 0 মানে কি, বেসিক্যালি θ = 0। হ্যাঁ, এটাই হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা। এটাই প্রিন্সিপাল ম্যাক্সিমা। এটা তোমরা নিজেরা বাড়িতে করেও দেখতে পারো, যদি একটা লেজার পয়েন্টার থাকে তাহলে বাড়িতে এটা করে দেখতে পারো। খুব সুন্দর একটা সার্কুলার প্যাটার্ন দেখতে পাওয়া যায়। তারপর আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? ওকে, নেক্সট রিজলভিং পাওয়ারে যাই। রিজলভিং পাওয়ার অফ টেলিস্কোপ। রিজলভিং পাওয়ার বলতে কি বোঝায় সেটা তো আমরা আগে পার্টটাতে ডিসকাস করেই এসেছি। এখানে জিনিসটা এইরকম আর কি। ধরো তোমার কোনো একটা লেন্সের উপর দুটো অবজেক্ট থেকে লাইট এসে পড়ছে। হ্যাঁ, এবার এই দুটো লাইটের মধ্যে যে দুটো অবজেক্ট দুটো ধরো খুব লার্জ ডিস্টেন্সে আছে, তাহলে এখান থেকে প্যারালাল বিম এসে পড়ছে। এই দুটো প্যারালাল বিমের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা। প্রথম অবজেক্ট থেকে যে বিমটা আসছে আর দ্বিতীয় অবজেক্ট থেকে যে বিমটা আসছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা। যেমনটা বলছিলাম যে প্রত্যেকটা অবজেক্ট উইল ফর্ম দেয়ার ওন ডিফ্র্যাকশন প্যাটার্ন। হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্ট তাদের নিজেদের ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করবে। এইখানে সেইটাই দেখানো হয়েছে। এইটা ধরো তোমার প্রথম অবজেক্টটার ডিফ্র্যাকশন প্যাটার্ন, আর এইটা হচ্ছে দ্বিতীয় অবজেক্টটার ডিফ্র্যাকশন প্যাটার্ন। আমরা ভালো করে ডিস্টিংগুইশ করার জন্য শুধুমাত্র সেন্ট্রাল ম্যাক্সিমা দুটোকে এখানে দেখিয়েছি। এটা হচ্ছে এরি প্যাটার্ন ফর দি ফার্স্ট অবজেক্ট, আর এটা হচ্ছে এরি প্যাটার্ন ফর দি সেকেন্ড অবজেক্ট সেট।
ওকে, এবার যদি এই দুটো এডি প্যাটার্নের মধ্যে সেপারেশনটা এইরকম হয়, হ্যাঁ, যে ধরো তোমার প্রথম এডি প্যাটার্নের যে ইন্টেন্সিটি সেটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড, আর দ্বিতীয় এডি প্যাটার্নের ইন্টেন্সিটিটা সেটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড, বুঝতে পারছো? দুটো ম্যাক্সিমাকে কিন্তু আমরা খুব ভালোভাবে ডিস্টিংগুইশ করতে পারছি। তাহলে এই কেসে আমরা বলবো যে দুটো অবজেক্টকে ভালোভাবে রিজলভ করা সম্ভব হয়েছে। কনভিন্সড এই কথাটায় সবাই? যদি দুটো অবজেক্টের এই প্যাটার্নের ইন্টেন্সিটি গুলো এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা বলবো অবজেক্ট দুটো আলাদা আলাদা, তাই না? মানে অবজেক্ট গুলো রিজলভ হয়েছে, অবজেক্ট গুলোকে আলাদা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো। ইভেন যদি এইরকম একটা সিচুয়েশন হয়, দেখো একটা ম্যাক্সিমা আর একটা ম্যাক্সিমার মধ্যে কিন্তু একটা ডিপ রয়েছে, ইন্টেন্সিটি দুটো ইন্টেন্সিটির মধ্যে একটা ডিপ রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু বলবো অবজেক্ট গুলো রিজলভ হয়েছে। তবে এই ক্ষেত্রে কি জাস্ট রিজলভ হয়েছে, হ্যাঁ, অবজেক্ট দুটো জাস্ট রিজলভ হয়েছে। অন দি আদার হ্যান্ড দুটো ম্যাক্সিমার মধ্যে সেপারেশন যদি এতটাই ক্লোজ হয়, তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির মধ্যে কোনো রকম ডিপ দেখতে পাবো না আমরা। সেক্ষেত্রে কিন্তু দুটো অবজেক্টকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। দি অবজেক্টস ইন দিস কেস আর সেড টু বি নট রিজলভ। হ্যাঁ, এই আইডিয়াটা অজয় ঘটকের বই থেকে নেওয়া, যদি তোমাদের কাছে থাকে দেখতে পারো। যে ছবিটা আগে দেখাচ্ছিলাম সেটা এইরকম। আমি ওই আগের স্লাইডে বাম দিকে যে ছবিটা দেখিয়েছিলাম তার সাথে এটাকে কোরিলেট করো, এই ছবিটার সাথে এই ছবিটাকে কোরিলেট করো। এখানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, আর এখানে ইমেজ গুলোকে দেখানো হয়েছে, কম্পিউটার জেনারেটেড ইমেজকে দেখানো হয়েছে। ওকে, তারপর এই যে ফিগারটা রয়েছে, এই বি ফিগারটার সাথে এই ফিগারটাকে কোরিলেট করো। এই যে এই কেসটা হচ্ছে জাস্ট রিজলভ, আর এইটার সাথে যদি ওই আগের স্লাইডের ডান দিকের ছবিটা কোরিলেট করো, দেখতে পাবে এক্ষেত্রে কিন্তু অবজেক্ট গুলো আনরিজলভ, হ্যাঁ, রিজলভ হয়নি। এটাই। এবার টেলিস্কোপের ক্ষেত্রে রিজলভিং পাওয়ারটা কি করে ক্যালকুলেট করতে পারি? টেলিস্কোপের মধ্যে এরকম একটা সার্কুলার অ্যাপারচার রয়েছে। তো রিজলভিং পাওয়ার অফ এ টেলিস্কোপ ইজ ডিফাইন্ড অ্যাজ দি ইনভার্স অফ দি লেস্ট অ্যাঙ্গেল subtended at the objective by two distant close point objects, which can be just distinguished as separate in its focal plane. Resulting power of a telescope is defined as the inverse of the least angle subtended by the objective subtended at the objective by two distant close point objects, which can just be distinguished as separate in its focal plane. দেখো ছবিটার দিকে তাকিয়ে দেখো, এইটা হচ্ছে তোমার অবজেক্টিভ লেন্স, হ্যাঁ, এইটা অবজেক্টিভ লেন্স, আর তোমার এখানে একটা সার্কুলার অ্যাপারচার রয়েছে যার মধ্যে দিয়ে এটা ঢুকছে, এটা ঢুকছে। প্রথম অবজেক্ট থেকে একটা প্যারালাল বিম আসছে। টেলিস্কোপ বহু দূরের জিনিসকে দেখতে ইউজ করা হয়, কাজে ইনসিডেন্ট বিম গুলোকে আমরা প্যারালাল বিম হিসেবেই ধরবো। প্রথম অবজেক্ট থেকে যেটা আসছে সেটা বোল্ড লাইন দিয়ে দেখানো হয়েছে, আর দ্বিতীয় অবজেক্ট থেকে যে বিমটা আসছে সেটাকে ড্যাশড লাইন দিয়ে দেখানো হয়েছে। ধরো দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা, ক্লিয়ার? প্রথম অবজেক্টের জন্য এরি প্যাটার্নটা আমরা এই O1 প্রাইম এই পয়েন্টের অ্যারাউন্ডে পাই, whereas দ্বিতীয় অবজেক্টের জন্য এরি প্যাটার্নটা আমরা O2 প্রাইম এই পয়েন্টের অ্যারাউন্ডে পাই, ক্লিয়ার? আমরা কখন বলবো যে অবজেক্ট গুলো জাস্ট রিজলভ হয়েছে? যদি এমন একটা কেস হয় যে এই প্রথম অবজেক্টের ফার্স্ট মিনিমাটা আর দ্বিতীয় অবজেক্টের এরি প্যাটার্ন, সেন্ট্রাল ম্যাক্সিমাটা, এটা কোইনসাইড করে, তবেই বলবো জাস্ট রিজলভ হয়েছে। প্রথম অবজেক্টের ফার্স্ট মিনিমা দ্বিতীয় অবজেক্টের প্রিন্সিপাল ম্যাক্সিমার সাথে যদি কোইনসাইড করে, বা দ্বিতীয় অবজেক্টের প্রিন্সিপাল ম্যাক্সিমা প্রথম অবজেক্টের মিনিমার সাথে যদি কোইনসাইড করে, তবেই আমরা বলবো জাস্ট রিজলভ হয়েছে। ন্যাচারালি তাহলে কোনো একটা অবজেক্টের জন্য ফার্স্ট মিনিমার পজিশনটা ক্যালকুলেট করলেই কাজটা হয়ে যায়। ফার্স্ট মিনিমা অফ Fraunhofer diffraction through circular aperture of diameter d, আমরা দেখে এসেছি কন্ডিশনটা কি, সেটা হচ্ছে sin থিটা বা অলমোস্ট এটা ইকুয়াল টু থিটা, that is equal to 1.22 lambda by d। টেলিস্কোপের ক্ষেত্রে এই ডিটা অনেক বড় হয়, সার্কুলার অ্যাপারচার যেটা বলছি নিউমেরিক্যাল অ্যাপারচার, এটা মানে অ্যাপারচারটা অনেক বড় হয়, ডায়ামিটারটা অনেক বড় হয়, ল্যামডাটা ভিজিবল রেঞ্জে যদি হয় তাহলে নিশ্চয়ই এই কোয়ান্টিটিটা খুব ছোট একটা কোয়ান্টিটি, কাজে sin থিটাটাকে ইজিলি আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি as থিটা। So this gives the minimum angular separation between two point objects that can be just resolved. Okay, তাহলে ডিসপারসিভ রিজলভিং পাওয়ারটা কি হবে? ইনভার্স অফ থিটা, 1 বাই থিটা। রিজলভিং পাওয়ার ইজ 1 বাই থিটা, দ্যাট ইজ d বাই 1.22 ল্যাম্ডা, এটার সাথে সমান। এটাই হচ্ছে রিজলভিং পাওয়ার অফ এ টেলিস্কোপ।
নেক্সট একটা প্রবলেম দেওয়া রয়েছে এই টপিকটার উপর। a diffraction limited telescope with a 7.6 centimeter aperture is aimed at a target 10 kilometer away. একটা ডিফ্র্যাকশন লিমিটেড টেলিস্কোপ কে ইউজ করা হচ্ছে, সেই টেলিস্কোপটার অ্যাপারচার সাইজটা হচ্ছে 7.6 সেন্টিমিটার। কেমন, এইটাকে 10 কিলোমিটার দূরের একটা টার্গেটে এম করা হয়েছে। ফাইন্ড দ্য লিনিয়ার লিমিট অফ রিজলিউশন, মানে অবজেক্ট দুটোর মধ্যে, যে দুটো অবজেক্টকে আমরা রিজলভ করতে চাইছি তাদের মধ্যে লিনিয়ার সেপারেশনটা মিনিমাম কত হতে হবে যাতে করে আমরা রিজলভ করতে পারবো। 10 কিলোমিটার দূরে দুটো ক্লোজলি স্পেসড অবজেক্টকে ডিস্টিংগুইশ করতে চাইছি, তাহলে এই অবজেক্ট দুটোর মধ্যে লিনিয়ার সেপারেশনের মিনিমাম ভ্যালুটা কত হতে হবে যাতে করে আমরা রিজলভ করতে পারি, এইটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ওয়েভলেন্থটা বলা আছে 500 ন্যানোমিটার। তাহলে একই রকম আইডিয়া, থিটাটা যদি মিনিমাম অ্যাঙ্গুলার সেপারেশন হয় বিটুইন টু পয়েন্ট অবজেক্টস দ্যাট ক্যান বি রিজলভ, আমরা দেখলাম থিটাটা হচ্ছে 1.22 ল্যাম্বডা বাই ডি। 1.22 ল্যাম্বডা বাই ডি, এটাকে ক্যালকুলেট করে দেখো এত র্যাড। তুমি রিজলভিং পাওয়ারটা এখান থেকে ক্যালকুলেট করতেই পারো, কিন্তু রিজলভিং পাওয়ারটা চাওয়া হয়নি, যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে লিনিয়ার লিমিট অফ রিজলিউশন at a target d equals to 10 কিলোমিটার। তাহলে কত হবে সেটা, d ইনটু থিটা, d ইনটু থিটার সাথে সমান, অর্থাৎ 8.03 সেন্টিমিটার। কাজে এইরকম একটা টেলিস্কোপ দিয়ে যদি আমরা 10 কিলোমিটার দূরে দুটো অবজেক্টকে রিজলভ করতে চাই, সেই দুটো অবজেক্টের মধ্যে সেপারেশন কিন্তু অন্তত 8 সেন্টিমিটার হতে হবে। যদি এর থেকে বেশি হয় তাহলে দুটো অবজেক্টকে আমরা ভালোভাবে দেখতে পাবো, যদি সেপারেশনটা এর থেকে কম হয় তাহলে দুটো অবজেক্টকে দুটো হিসাবে দেখবো না, একটা অবজেক্ট হিসাবেই দেখবো। দুটো অবজেক্টকে আলাদা করতে পারবো না, রিজলভ করতে পারবো। এইটাই রিজলভিং পাওয়ার নিয়ে যেটা বলার ছিল সেটা এটাই।